একে দেখে তো বেশ চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ রে, আমারও এই একই মনে হচ্ছে। কে হতে পারে? হ্যাঁ, মনে পড়েছে। এ তো আমাদের গ্রামের রুদ্র, যে কিনা বছর দুয়েক আগে চাকরির খোঁজে শহরে গিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। এ তো সেই রুদ্র রে। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল, নিশিকান্ত কাকাকে খবর দিতে হবে। এ বুড়ো বয়সে এত বড় ধকল কি তিনি সামলাতে পারবে? পরিস্থিতির শিকার সামলাতে না পারলেও যে মানতেই হবে, এটা তো অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, গৌতম একেবারে ঠিকই কথা বলেছে। আর দেখ না, তাকে না বলে তো আর কোনো উপায়ও নেই। গ্রামের একটি মানুষও তো লাশটির আশেপাশে যাচ্ছে না, সকলেই দূর থেকেই চোখ মেলে দেখছে। তাই চল, তাড়াতাড়ি চল। কি গো নিশিকান্ত কাকা, বাড়ি আছো? কিরে, কি হয়েছে ছোকরা? এত ডাকাডাকি করছিস কেন? জানিস না এই বুড়ো বয়সে শরীর নিয়ে আর চলতে পারি না। একটা জরুরি কথা বলতে এসেছিলাম গো, যাই না তুমি তখন সামলাতে পারবি কি না? এত হেয়ালি না করে বলে ফেল। আসলে কাকা, আজ সকালে আমরা হাঁটতে বেরিয়ে দেখি। কি দেখেছিস এমন যে আমার বাড়িতে খবর দিয়ে চলে আসলি? আসলে কাকা, বলছিলাম কি, শৈলপাড়ার যে মাঠটা রয়েছে সেখানে বড় গাছটার সাথে তোমার ছেলে রুদ্র অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখনো তার মৃতদেহটি শৈলপাড়ার মাঠে পড়ে রয়েছে। হায় রে, কে কি সর্বনাশ হলো আমার সোনার টুকরা ছেলেটার। এখন আমি কি নিয়ে বাঁচবো? উপরওয়ালা, এই তো বুড়ো বয়স, তারপরে তুই আবার দেখলে না, সেইখানে আমার ছেলেকের মতো মরতে হলো। এ শোক আমি কি করে সইব? ভেঙে পড়ো না গো নিশিকান্ত কাকা, তুমি নিজের মনকে শক্ত করো। তোমাকে যে এখন শক্ত হতে হবে। হ্যাঁ কাকা, তুমি এভাবে ভেঙে পড়ো না। এই দেখো না, তোমার ছেলের বয়সী আমরা আছি তো, তাহলে এত দুশ্চিন্তা কিসের? ওরে বাবা রে, তোরা তো আর বুঝবি না আমার মনের দুঃখটা। যদি বুঝতিস তাহলে এসব জিজ্ঞাসা করতিস না। কাকা, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, এখন রুদ্রের শেষ কাজের ব্যবস্থা করতে হবে, নয়তো যে বড্ড দেরি হয়ে যাবে। কই দেখি, চল আমাকে নিয়ে চল ছেলেটার কাছে। ছেলেটাকে অন্তত প্রাণ ভরে শেষ দেখাটা তো দেখতে পারবো, আর তো ছেলেটাকে দেখতেও পারবো না। এসো কাকা, এসো আমাদের সাথে এসো। আরে কি হলো আমার ছেলেটার? এই যে আমি আর চোখে সইতে পারছি না, ধর কেউ আমার। কাকা, তুমি এভাবে ভেঙে পড়ো না, তোমাকে শক্ত হতে হবে। আমি আর পারছি না রে, আমি যে আমার চোখ দুটোকে সইতে পারছি না। তুমি সহ্য না করতে পারলে হবে? তুমি ছাড়া যে রুদ্রের আপনজন বলতে আর কেউ নেই। তোরা আমাকে জোর করিস না বাবা, তোরা নিজেদের মতো করে আমার ছেলেটার শেষ কাজটা সম্পন্ন করে দে। আমার এই অনুরোধ তোদের কাছে। ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমরা এই দিকটা সামলে নেব। তুমি আমাদের উপর ভরসা রাখো। এই যে তোরাই তো আমার শেষ ভরসা রে, তোদের উপর ভরসা করবো না তো কার উপর করবো? তোরা তাড়াতাড়ি করে কাজটা সম্পন্ন করে নে, আমি তোদের সাথে আছি। আমার পূর্বে যে ছেলেটার শাস্তি হবে আমি ভাবতেও পারিনি। বাবা রে, তুই বেঁচে থাকতে কখনো সুখ দিতে পারিনি তোকে, তুই ওপারে গিয়ে সুখে থাকিস বাবা। কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন তুই আমাকে মেরে ফেললি? কেন? আজ তোকে উত্তর দিতে হবে। জানি না, জানি না আমি কেন তোকে মেরেছি, আমি জানি না, তবে তোকে মেরেছি, বেশ করেছি। না, তুই কাজ করিসনি, তুই অন্যায় করেছিস, আর তোকে এর খেসারত দিতেই হবে একদিন। আমার বৃদ্ধ বাবাটাকেও তুই একা করে দিয়েছিস, তাকে দেখভাল করার জন্যে আমি ছাড়া আর কেউ ছিল না। তুই আমাকে মেরে ফেললি, কি দোষ ছিল আমার? দোষ তোর নয়, দোষ এই গ্রামবাসীর। আমি এই গ্রামবাসীর একজনকেও বাঁচতে দেব না। তোর মতো এক এক করে সকলকে আমি মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। পারলে আটকিয়ে দেখা, দেখি তোর কত ক্ষমতা। বোধ আমার পেট, পেট নিয়ে আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? তবে রে, দেখবি আমার কত ক্ষমতা। ছাড়, 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 ছাড় আমাকে, শ্বাস বন্ধ হয়ে আসছে, ছাড় আমাকে। না, ছাড়বো না। দেখতে চেয়েছিলিস না আমার কত ক্ষমতা, এখন দেখ। খুব শখ না গ্রামবাসী সকলকে এক এক করে তুই মেরে ফেলবি? দেখ
আজ আমার হাতেই তুই শেষ হবি। ওরে বাবা রে, এ যে সত্যি সত্যি ভূত। নে মার আমাকে, মার। খুব তো শক্তি দেখালি, এখন কোথায় গেল সব শক্তি? ওরে বাবা রে, এই যে দেখি সংঘর্ষ চলেছে। নিজের পায়ে বাঁচতে চাইলে পালা, এখান থেকে পালা। কোথায় পালাবি তুই? তোর তো পালানোর আর কোনো জায়গা নেই। হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে তুই এই লোকটিকে। এই লোকটির কোনো ক্ষতি করবি না, তুই ছেড়ে দে। আমাকে মেরো না, আমি একজন গরিব অসহায় সবজিওয়ালা। দেখো রে, আমাকে ছেড়ে দাও। চুপ কর শয়তান তুই, আর একটাও কথা বলবি না। মানে? তুই যখন একবার আমার খপ্পরে পড়েছিস তখন তোর আর কোনো ছাড় নেই। আমার বাড়িতে আমার 10 মাসের একটি নাতনি আর মেয়েও আছে। তারা যে আমার রোজগারের উপরেই চলে। তুই দয়া করে আমাকে মেরো না। আমাকে মারলে যে তারা পথে বসবে। তুমি এত বড় ক্ষতি আমার উপর করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কোনো লাভ নেই, তোকে যে মরতেই হবে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দে এই লোকটিকে, ছেড়ে দে। শেষবারের মতো বলছি, ছেড়ে দে, নয়তো ভালো হবে না। কি করবি তুই আমার? কিচ্ছু করতে পারবি না। দেখ, তোর সামনে আমি এই লোকটিকে মেরে ফেলবো। তুই এটা শুধু দেখবি, কিচ্ছু করতে পারবি না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো রে। তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না এখানে, কেউ না। দয়া করে আমাকে, দরকার বলে সারা জীবন গোলাম হয়ে থাকবো, তারপরে আমাকে ছেড়ে দাও। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। এই, তুই একদমই ঠিক করলি না। এভাবে তুই অসহায় মানুষদের প্রাণ দিতে পারিস না। এজন্য তোকে একদিন খেসারত দিতে হবে, আমি বলে দিলাম। আজ আবারও একটি মরা লাশ। গতদিনের মতো ঠিক একই রকম ভাবে রক্ত জড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবেই দেখে মনে হচ্ছে যেন খুন হয়েছে। ঠিক করেছিস রাকেশ, এ কথা আমার মাথাতেই ঘুরপাক খাচ্ছিল। কেমন অস্বাভাবিক লোকটি মরেছে। তবে চিন্তার বিষয় যে লোকটিকে একদমই চেনা যাচ্ছে না। পুরো মুখটি যেন থেতলিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই তো সমস্যা। লোকটিকে এখন আমরা চিনব কি করে, আর তার বাড়িতে খবর দিব কি করে? কি হচ্ছে এই গ্রামে? পরপর দুটো লাশ, তাও আবার একই জায়গা থেকে। রহস্যটা কি? জানি না গ্রাম প্রধান মশাই, এটি তো আমাদেরও একই প্রশ্ন। না না, প্রতিনিয়ত আমরা গ্রামের কেউ খুন হচ্ছি, এটা তো মানা যায় না। এর পেছনে রহস্য খুঁজে বের করতে হবে, নয়তো মানুষ দুদিন পরে পরে এভাবে কাকতালীয়ভাবে মারা যাবে। আমার মনে হচ্ছে আমাদের গ্রামের উপর কারো বদনজর পড়েছে। তা তো পড়েছেই, এ তো আর অস্বীকার করা যায় না। তাই আমাদের সকলকে একটু সতর্ক থাকতে হবে। তবে আমি ভাবছি অন্য কথা, রাতের বেলা এই জায়গায় ঠিক কি হয়? এটি যদি আমরা জানতাম তাহলে কি আর মুখ বন্ধ করে বসে থাকতাম? ওই জন্যই তো বলছি, আমাদের সকলকে রাতের বেলা চুপি চুপি ওই জায়গার উপর নজর রাখতে হবে, নয়তো কিছুতেই এর রহস্য বের করা সম্ভব বলে মনে হচ্ছে না। তুই ঠিকই বলেছিস গৌতম, তবে দেরি করে আর কোনো লাভ নেই। আজ রাতেই লেগে পড়। হ্যাঁ, তাই বরং ভালো। ওরে আমার সোনার টুকরা ছেলে রে, তুই কোথায় গেলি বাবা? তোকে ছাড়া যে আমার ভালো লাগছে না, সারাদিন দম বন্ধ লাগে। ফিরে আয় বাবা, ফিরে আয়। দেখ তোর বাবা ভীষণ কষ্ট পাচ্ছে, আর সহ্য করতে পারছে না। বাবা কে? এই যে বাবা, আমি তোমার ছেলে গো। বাবা তুই এসেছিস, কিন্তু তোর এই হাল হলো কি করে? কি হয়েছে তোর শরীরে? এত ক্ষতবিক্ষত কেন? ও কিছু না বাবা, তুমি আমাকে আজ অনেক করে ডাকলে, তাই আর না এসে পারলাম না। বাবা রে, তোকে যে বড্ড দেখতে ইচ্ছা করে। তুই কেন আমাকে একা ফেলে রেখে গেলি? তুই তো জানিস তুই ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি যে পরিস্থিতির শিকার, চাইলেও যে আর আমি কিচ্ছু করতে পারি না। আজ আসি বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। মানে কই যাবি বাবা? যেখানে আমি থাকি, যেখানে আমাকে থাকতে হয়। না তুই যাস না বাবা, তুই এখানেই থাক। এই যে সম্ভব নয় বাবা, এরকমটা আর যে কোনোদিন সম্ভব হবে না। কোথায় গেলি রে রুদ্র, কোথায় গেলি? ফিরে আয় বাবা, ফিরে আয়। তোদের কি মনে হচ্ছে
ওই মাঠটিতে গেলে আজ কিছু ক্লু পাবো? আমার তো মনে হচ্ছে আমরা 100 ভাগ 100 ভাগ সকল রহস্য ওই মাঠেই লুকিয়ে আছে। ঠিকই বলেছিস, চল, বেশ রাত হয়েছে, এটি মোক্ষম সুযোগ রহস্য খুঁজে বের করার। আজ শুধুমাত্র তোদের জন্য আমার বাবা এদিনের পর এভাবে কষ্ট পাচ্ছে, অসুখে সে কাতরাচ্ছে, তাকে দেখাশোনার জন্য একটিও মানুষ নেই। বেশ হয়েছে। কি বললি? তোর এত বড় সাহস? ওই দেখ গৌতম, কি হচ্ছে ওইখানে? কথা বলিস না, চুপচাপ শোন ওরা কি বলছে, শব্দ করিস না। আমার এখন আর বিন্দু পরিমাণ কোনো মায়া দয়া নেই মানুষের প্রতি। এখন শুধু প্রতিশোধের আগুন আমার শরীরে জ্বলছে দাউ দাউ করে। প্রতিনিয়ত এই প্রতিশোধের আগুন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিসের প্রতিশোধ? কে কে কথা বললো? কে? কি করলি রে রবিন? সর্বনাশ করলি যে, মুখ ফুচকে বেরিয়ে গেছে রে, আমি ইচ্ছে করে বলিনি। সামনে আয়, সামনে আয় বলছি। কে কথা বলেছিস? সামনে আয়। তোদের এত বড় সাহস, তোরা দল ধরে আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলি? তোরা জানিস এর শাস্তি কি হতে পারে? মানে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। মাপ? আমার খপ্পরে যে একবার পড়ে সে আর কিছুতেই মাপ পায় না, তোরাও পাবি না। তোমরা বাঁচতে চাইলে পালাও এখান থেকে, নয়তো কিছুতেই তোমাদের বাঁচতে দিবে না। সময় থাকতে বলছি এখনই পালিয়ে যাও। পালা এখান থেকে, পালা, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। কোথাও পালাতে পারবি না, কোথাও না। যেখানেই যাস না কেন আমি তোদের বের করে আনবই। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না। দাঁড়া বলছি, দাঁড়া, এখনো সময় আছে, দাঁড়িয়ে যা। এই মেয়েটির কথা তোরে কানে নিস না, প্রাণ বাঁচতে চাইলে পালা। কি রে, কি হয়েছে? তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? অনেক বড় কাণ্ড হয়ে গিয়েছে। কি কাণ্ড? কি জানতে পেরেছিস? সব জানতে পেরেছি, ভিতরে চলুন বলছি। কি হয়েছে খুলে বল। কথা শুরু করার আগে এক গ্লাস জল পান করতে হবে, গ্রাম প্রধান মশাই, হাঁপিয়ে গিয়েছি। ও জরিনার মা, এক গ্লাস জল নিয়ে এসো দেখি। আনছি বাবু। এই নাও বাবু, কে জল খাবে? আমাকে দিন। এখন শুরু কর দেখি। বলছি, আমরা তিনজন একসাথে যখন মাঠের কাছাকাছি পৌঁছালাম তখনই দেখলাম দুজন বিভৎস চেহারা দেখতে একে অপরের সাথে তর্ক বিতর্ক করছে। আমরা কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু তখনই বুঝলাম একজন বিভৎস চেহারার লোকটি ছিল রুদ্র। সে বারবার জানতে চাইছিল তাকে কেন মারা হয়েছে, কিন্তু বিভৎস দেখতে মেয়েটি কিচ্ছু উত্তর দেয় না। এক মুহূর্তে মেয়েটি আমাদেরকে দেখতে পেয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই সময় রুদ্র আমাদের বলে প্রাণ বাঁচাতে চাইলে যেন আমরা সেখান থেকে দৌড়ে পালাই। তার কথা মতো আমরা প্রাণপণে দৌড়ে ছুটে আসি। ও আচ্ছা, বুঝলাম। তবে এর সমাধান কি? এই সমাধান আমার কাছে একটি আছে। কি সমাধান? আমাদেরকে একজন তান্ত্রিককে নিয়ে ওই মাঠটিতে যেতে হবে, তিনি একমাত্র যিনি সমাধান দিতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে আমরা কাল সন্ধ্যায় তান্ত্রিক মশাইকে নিয়ে সেখানে যাব। কোথায় কোথায়? তুই সামনে আয়, সামনে আয় বলছি। কে কে ডাকছে আমায়? আমি ডাকছি তোকে। কি হয়েছে? কি চাস তুই আমার কাছে? কেন কেন করছিস তুই এসব? উত্তর চাই আমার। এর উত্তর আমি তোকে দেব না। তবে রে, দেখ এবার কেমন লাগে। বলছি বলছি আমি বলছি বলছি। কেন করছিস বল। আজ থেকে অনেক বছর আগে আমি যখন জীবিত ছিলাম তখন রোজ রাতে আমার শাশুড়ি আর স্বামী মিলে আমাকে অত্যাচার করত। এর কারণ আমি কালো। ঠিকমতো খেতে, ঘুমোতে, শুতে দিত না। উঠতে বসতে কথা শোনাতো আর লাঠি দিয়ে মারতো। আমি এই গ্রামের গ্রাম প্রধান থেকে শুরু করে সকলের কাছে অভিযোগ করেছিলাম, কিন্তু কেউ আমার অভিযোগের বিচার করেনি। এভাবে চলতে চলতে একদিন আমার শাশুড়ি আমার প্রতি খুব ক্ষোভ নিয়ে ভাতের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে।
এরপরে এ কথা লুকোতে তারা মা ছেলে মিলে আমাকে এই মাঠের মাঝখানে পুঁতে দেয় আর সকলকে বলে আমি পালিয়ে গিয়েছি অন্য পরপুরুষের সাথে। তুই কি তাদের মেরে তোর প্রতিশোধ নিসনি? হ্যাঁ, নিয়েছি। তাহলে এই গ্রামবাসীর প্রতি তোর একটু কিসের ক্ষোভ? কি করেছে গ্রামবাসী তোর? আমার বিপদের সময় এই গ্রামবাসীরা কেউ একজনও আমার দিকে এগিয়ে আসেনি। সকলেই নিজের স্বার্থের পেছনে ছুটেছে, কেউ আমার কথা একবারও ভাবেনি। তাই আমি এই গ্রামবাসীর কাউকে ছাড়বো না, কাউকে না। না, তুই এই কাজ করতে পারবি না, এ অন্যায়। না, এ কোনো অন্যায় নয়। আমি যা করতে চাই তা আমাকে করতে দে তান্ত্রিক, নয়তো আজ তোকেই মারবো। কি বললি? তুই আমাকে মারবি? এত বড় স্পর্ধা তোর! দেখবি আমি তোকে কি করব। এর আগে তুই আমার হাতে বিনাশ হবি। ভালোই ভালোই বললাম, শুনলি না তো? এবার দেখ কেমন লাগে। পুড়ে গেলাম, আমি পুড়ে গেলাম, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। খুব শখ না তোর মানুষকে হত্যা করার? দেখ কেমন লাগে। আর করবো না তান্ত্রিক, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। তুই না আমাকে মারতে চেয়েছিলিস? আয়, মার আমাকে, মার। আমি যে ছাই হয়ে উড়ে যাব, দয়া করে ছেড়ে দে আমায়। ভুল হয়েছে, ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে। এ ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, তোকে এভাবেই নিঃশেষ হয়ে যেতে হবে। এখন এ গ্রাম অশরীরী মুক্ত, আর কোনো ভয় নেই। এখন নিশ্চিন্তে আপনারা বাড়ি ফিরে যান। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? না না, তার কোনো দরকার নেই। আপনি যে আমাদের বড় বিপদের হাত থেকে বাঁচালেন। এটাই তো আমার কাজ। তবে এখন চলি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি যান, আপনাকে আটকাবো না, আমাদেরও যেতে হবে। বিদায়।